আসসালামু আলাইকুম। আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন কেন? হ্যাঁ, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের যত এমপি মিনিস্টার ছিল তারা 90% চোর, সব চোর। এখনো যারা ক্যান্ডিডেট আছে বিভিন্ন দলের 90% চোর। এগুলি বাংলাদেশের শরিয়া আইন থাকলে এগুলি সব হাত কাটা যেত। দেখতেন বাংলাদেশের সংসদে সব এক হাতওয়ালা এমপি। এগুলি একটারও ট্যাক্স রিটার্ন পেপার পাবলিক করে না। ইসির উচিত এমন আইন করা সরকারের সহায়তা নিয়ে, যাতে করে ট্যাক্স রিটার্নের পেপার বাধ্যতামূলক করা হয় দেওয়া। বাংলাদেশের ইসিতে কিন্তু ট্যাক্স রিটার্নের পেপার দাখিল করাটা বাধ্যতামূলক না, এবং সেই ট্যাক্স রিটার্নের পেপার পাবলিক করা উচিত। আমরা সবাই দেখব ট্যাক্স রিটার্নের পেপার যদি জনগণ চায় যাতে দেখতে পারে। এটা কিন্তু বিভিন্ন দেশে আছে আইন যে ট্যাক্স রিটার্নের পেপার উন্মুক্ত করো, আমরা দেখতে চাই। প্রত্যেকটা ক্যান্ডিডেট যদি তাদের ট্যাক্স রিটার্ন পেপারটা পাবলিক করে, জনগণকে সোজা করে ফেলাইতে পারত, এবং এরপরে মামলা মোকদ্দমা ভবিষ্যতে সহজ হইত। করব ইসি করব, সরকার কোন সরকার করব এই কথাটা কইব কোন সরকার নির্বাচনে এসটিআরে করব? কইব না, কইব না। কারণ কি জানেন, সব চোর, সব নেতারা চোর। এটা করলে রাজনীতির ব্যবসা থাকবো না। আজকাল কেস হইতেছে। ধানের শেষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতায় এলে টুটি চেপে ধরবেন দুর্নীতি, খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। খালেদা জিয়ার সময়ের মতো দুর্নীতির টুটি চেপা ধরলে কিন্তু হইব না। দুর্নীতির কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ওই সময়। সমস্যা খালেদা জিয়ার সময় কিন্তু হাওয়া ভবন বাড়াইছিল তারেক। প্রবলেম, উই হ্যাভ এ প্রবলেম। কথা বলার অধিকার যখন তারেক দিব, আগের থেকে প্র্যাকটিস করি, দেখি তারেকের নমিনেশন যেগুলি দিছে, এই যে বিভিন্ন এমপির নমিনেশন, দেখি এগো একটু সার্জিক্যাল গবেষণা করি, দেখি না কি পাই। আসসালামু আলাইকুম। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একেবারে দুর্নীতির টুটি চেপা ধরবে নির্বাচনে জয়ী হওয়ার পর। কেন রে ভাই? নির্বাচনের আগে টুটি ধরতে কি লজ্জা লাগে? নির্বাচনের আগে কিছুটা টুটি না ধরলেও কিছুটা খুঁটি ধরলে তো আমরা খুশি হই। যাক, চলেন বিএনপির বিভিন্ন ক্যান্ডিডেটদের কিছু সার্জিক্যাল গবেষণা করি। চলেন একটু অ্যানালাইসিস করে দেখি। কারণ আমি কোথাও দোয়া দেখলে না সঙ্গে পারি না। চলেন ইশরাক নিয়ে একটু কথা কই। ইশরাক চিনছেন না? ইশরাক হোসেন। কিছু নোট করে রাখছি, শুনেন, নোটটা থেকে পড়ি। হলফনামার তথ্য অনুযায়ী ইশরাক হোসেনের বার্ষিক আয় 1,29,32,817 টাকা। 1,29,32,817 টিয়া, অর্থাৎ মাসে কিন্তু প্রায় 10 লাখের উপরে ইনকাম এই হলফনামা অনুসারে। এর মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান বা অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ 1,32,300 টাকা। এটা কোনো কথা হইল? এটা কোনো কথা হইল? শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে 3,53,394 টাকা। আচ্ছা, চাকরি থেকে 62,33,000। বাইরে মাসে তো সে চাকরি থেকেই ইনকাম করে প্রায় 5 লাখের উপরে। এমএসসি পাস করে ইঞ্জিনিয়ারিং এ এত টাকা বেতন পায়। তারপরে সব মিললাম বছরে ইনকাম 1,29,00,000। কেমনে হয় বুঝি না। আর এত ভাড়াটার এত কিছু থেকে মাত্র 40 লাখ টাকা ইনকাম। জায়গা 62,33,332 টিয়া। এখন সে কোথায় চাকরি করে এটা আমাকে একটু জানা দরকার না? এত কোয়ালিফাইড মানুষটা কোথায় চাকরি করতেছে, হঠাৎ করে এত টাকা ইনকাম করতেছে চাকরি থেকে? 62,33,332 টিয়া ইনকাম করে। ইশরাক হোসেনের পেশা হিসেবে ব্যবসাকে উল্লেখ করেছেন হলফনামায়। উনি প্রথমত ব্যবসায়ী, দ্বিতীয়ত উনি চাকরিজীবী, কিন্তু দেখা যাচ্ছে চাকরি থেকে ইনকাম বেশি। কোন চাকরি, কবে থেকে চাকরি, এটাও তো বুঝলাম না। যাক, তাহলে তো চাকরিজীবী উল্লেখ করা উচিত ছিল।
তার বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালতে অর্থাৎ আদালত সাইডে একটি দুর্নীতি মামলা বিচারাধীন। এখন এর মধ্যে কিছু আবার অনিয়মের কারণে অর্থাৎ প্রসিজার ঠিক মতো ফলো হয় না, এই কারণে কিছু মামলাটা আমার ড্রপও হয়েছে। এটা না হয় আরেকদিন আলোচনা করব। ডায়নামিক স্টিল কমপ্লেক্স নামে একটি প্রতিষ্ঠানের উনি শেয়ার হোল্ডার। লাভ কি? চাকরি করে তার চেয়ে বেশি পয়সা ইনকাম করে, কিন্তু এত প্রপার্টির টোটাল দাম কত এটা তো জানা দরকার না? তার আয়ের উৎসগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ 46,80,000 টাকা, 300 বছরে আর কি 46,80,389 টাকা। আর ব্যবসা থেকে আরো 4,24,000 টাকা বিভিন্ন ব্যবসা থেকে আয় করেন। ইশরাকের অস্থাবর সম্পদের পরিমাণ 4,98,02,000 টিয়া। কত? 4,98,02,000 টিয়া। 2000 আর 2072 টাকা। আচ্ছা, 2072 টাকা এত সৎ, উনি 72 টাকা উল্লেখ করছেন। স্থাবর সম্পদের পরিমাণ 78,51,524 টিয়া। অস্থাবর হইল 4,98,00,000 অস্থাবর, 4,98,02,072 টিয়া। আর স্থাবর সম্পত্তি হইল 78,51,524 টিয়া। শুনছেন তো? নোট করে নেন। নগদ 33,109 টিয়া। বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার বাবদ 2,96,00,000 টিয়া। আর ব্যাংকে জমা 1,37,18,063 টিয়া। তার দায় দেনার পরিমাণ 65 লাখ, দায় দেনা করতেছে 65,46,743 টিয়া। এর মধ্যে মা ইসমুতারার কাছ থেকে 61,37,222 টিয়া তিনি নিয়েছেন। বাকি টাকা ব্যাংক থেকে উনি ঋণ নিয়েছেন। ভাই, তার বাড়ি ঘরের কি অবস্থা? যে বাড়ি ঘর থেকে তার এত কম টাকা ইনকাম হয়, তার বাড়ি ঘরের মধ্যে কি আছে? তার বাড়ি ঘরের মধ্যে আছে 5টা বাড়ি, 6টা ফ্ল্যাট, 8টা প্লট আর 24 একর জমি। বুঝলেন? 5টা বাড়ি, 6টা ফ্ল্যাট, 8টা প্লট, 24 একর জমি। এর থেকে তার ইনকাম তো শুনলেন কি হয় বছরে? তার টোটাল বছর ইনকাম 1,29,32,817 টিয়া। এরপরে যদি আপনারা কন যে আমরা বোকাচোদা না বাঙালিরা, তারেক রহমান টুটি চেপা ধরবো কইলাম ইলেকশনের পরে, কাগজ দিয়ে টুটি চাপবো, এগো দিয়া তিনি ভাড়া বাবদ স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ ইনকাম করেন 1,32,300 টিয়া সারা বছরে। 1,32,300 টিয়া ভাড়া বাবদ বছরে। আর সেইখানে তার স্থাবর সম্পত্তি থেকে উনি এটা ইনকাম করেন। আর স্থাবর সম্পত্তির মধ্যে আছে তার 5টা বাড়ি, 6টা ফ্ল্যাট, 8টা প্লট, 24 একর জমি। হিসাব মিলে উনি কি জায়গায় 500 পোলাপান ওনার আছে? যে ওনার নিজে জন্ম দিয়েছেন 5টা পোলাপান, 20টা বউ, 50টা ভাই বোন, জায়গায় ওনার আশ্রয় আছে। কি কষ্টের জীবন। আপনারা যখন এই ভিডিও দেখবেন সেই সময় শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন শেষ হয়ে গিয়েছে। এখন যতক্ষণ না ওটা সংবাদ সম্মেলন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তো কোনো রকম খবর দিতে পারবো না আপনাদের। সংবাদ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর আমি 2-4 জনকে বলে রেখে দিয়েছি, তারা ওই ভিডিওটা আমাকে করে পাঠানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয়। তাহলে পরে আমি রাত্রিবেলা আপনাদের ওই ভিডিওটা দিয়ে একটু ছোট ভিডিও করে দেবো। কারণ আপনারা অনেকেই লিখেছেন এবং ফোন করছেন যে আমরা তো কিছুই জানতে পারবো না, তো আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, জানি না কতটা পারবো কতটা পারবো না।
এখন আর একটাও বড় খবর আছে, সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা আপনাদের আমেরিকার রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি যমুনায় গিয়ে খলিলুর রহমান এবং ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর ইউনূসের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন এবং যাকে বলে ধোবি কাচা বলে না, ইউনূসকে ধোবি কাচা করেছে। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে গতবার যে কূটনীতিকদের সামনে উনি অভদ্রতাটা করেছিলেন, বিস্কুট মেঝের মধ্যে ছুঁড়ে ফেলে, সেই অভদ্রতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি। তারা খবর পেয়েছে, তারা এবারে এসে এক কাপ চা, এক গ্লাস জল কিছুই স্পর্শ করেননি এবং বলে দিয়েছিলেন পরিষ্কার, ওগুলোর কোনো দরকার নেই, আমরা বাংলাদেশের কাছ থেকে এগুলো চাই না, বরং যেগুলো চাই সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এর আগে যখন এই কূটনীতিকরা এসেছিলেন, এই খলিলুর রহমান যখন এতে গেছিলেন, দোহা গেছিলেন, তখন ওখানে হুকার এইচ এবং জেমসন গ্রিন এদের দুজনের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তারা বেশ কিছু পয়েন্ট ধরিয়ে দিয়েছিলেন যেগুলো সম্পর্কে বাংলাদেশকে একটা মানে করার পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশ তো ইউনূস সরকার এই কান দিয়ে ঢোকা ও কান দিয়ে বার করে। কালকে একেবারে বেন ক্রিস্টেনসেন এসে ধোবি কাচা কেচে দিয়ে গেছে। কালকে রাত্রিবেলা হয়েছে এই প্রোগ্রামটা, কিন্তু ইউনূস আর তার এই 56-57 জনের যে আপনার প্রেস মিডিয়া টিম আছে, তারা ভেবে পায়নি যে কি উত্তর দেবে। সকালবেলাতে কয়েকটা ছবি এবং একটা এলোমেলো বক্তব্য দিয়ে তারা মালটাকে ছেড়ে দিয়েছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। এখন কি হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা জানতে খুব আগ্রহী। খবর যেটা হয়েছে সেটা হচ্ছে যে খলিলুর রহমানকে যে জেমসন গ্রিন এবং হুকার এইচ এরা দুজন যে পয়েন্টগুলো বলেছিল, সেই পয়েন্টগুলো আবার বেন ক্রিস্টেনসেন তুলেছেন, তুলে বলেছেন ইমিডিয়েটলি এর সলিউশন চাই। যদি এর সলিউশন না হয় তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। কারণ আমরা আগেই বলে দিয়েছি সময় হাতে খুব বেশি নেই। আমিও যেটা মাঝে মাঝে বলি যে সময় হাতে খুব বেশি নেই। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 3টে এমওইউ সাইন হয়েছে চায়নার সঙ্গে, চায়না ঢাকার মধ্যে। আচ্ছা, এখানে আপনার বেজিংকে 3টি সামরিক স্থাপনায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের চুক্তি, সহযোগিতা এগুলো করার কথা বলা হয়েছে, যা আমাদের ইন্দো প্যাসিফিক নীতির পরিপন্থী। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা আবার আপনাকে আমরা মনে করিয়ে দিচ্ছি, দিল্লি এবং ওয়াশিংটন দুজনেই এই একই দাবি জানাচ্ছে। ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকা আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদারগণকে অন্ধ বধির বিবেচনাহীন ভাবে যে সাপোর্ট করে চলেছে তা বন্ধ করতে হবে। এর থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এরই একটা ডিপ্লোম্যাটিক চিঠি আপনাদের পাঠানো হয়েছিল, সেটা প্রাপ্তি পর্যন্ত আপনারা স্বীকার করেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সময় বলেছিল আমরা ডিপ্লোম্যাটিক চিঠি পাঠাবো, সেই চিঠিটা পৌঁছেছে, কিন্তু ঢাকার পক্ষ থেকে ডক্টর ইউনূস তিনি কানে দিয়েছেন তুলো আর চোখে বেঁধেছি কুলো, তিনি কোনো রকম উচ্চ আচ্ছা করেননি।
সেই নিয়ে তো একটা মানে সারমেয়র মতো হাল করে দিয়েছে কালকে। পুরো 45 না 50 মিনিট ধরে যা বকেছে, অবাধ্য সারমেয়কে যেমন মালিক বকে, অবাধ্য সারমেয়কে যেরকম বকা হয় সেরকম ভাই বকেছেন। তারপর বলছেন ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপকে ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে ঢাকা। বারবার সতর্ক করা সত্ত্বেও এটা বন্ধ হচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে সঁপে দিয়েছে। মানে চীন সম্পর্কে তাদের হচ্ছে এই একটা অ্যালার্জি আমেরিকার। ঢাকা এক অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ শান্তিতে বাস করতে পারছে না। এভাবে চললে এই শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যাবে না। মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় যে নেমে এসেছে, যা কোনো মতেই 16টি মানবাধিকার ইস্যুকে কভার করে না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থায় দর্শকের ভূমিকায় থাকতে পারে না। অবিলম্বে ব্যবস্থা নিন, সময় খুব খারাপ আসছে এবং কঠিনতর সময় আসছে। চীনকে সমৃদ্ধ করার মানে এই নয় যে আপনি সমস্ত ঢাকাকে এবং ঢাকার সাধারণ মানুষকে চীনের ব্যবহারের জন্য আপনি তুলে দেবেন এবং ইন্দো প্যাসিফিকের বিরুদ্ধে আপনি প্রায় একটা জেহাদ ঘোষণা করেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মানে নয়াদিল্লি এটাই মনে করছে। এগুলো দিয়ে হুঙ্কার টুঙ্কার দিয়েছেন, এক কাপ চাও খাননি, এক কাপ জলও খাননি। তা এই যে সমস্ত ধোবি গাছা হলো, ধোবি মানে ধোপা যেভাবে পাটে কাছে সেভাবে ইউনুসের কাঁচা হলো, তার এই 57 জন যে আপনার প্রেস উইংয়ে রয়েছে তারা এবং শফিকুর সারা রাত ধরে চিন্তা করেছে যে আমরা কি বলতে পারি। এদিকে সবাই তাগাদা দিচ্ছে কি হলো, আপনার সঙ্গে ব্রেন এক্সটেনশনের মিটিং, কোনো কথা নেই, চুপচাপ। এদিকে এই মিটিং যখন শেষ হয়েছে তখনই চীনের রাষ্ট্রদূত তিনি আবার একটা হুঙ্কার দিয়েছেন যে ঢাকা এবং চীনের মধ্যে যে সম্পর্ক স্থাপন হচ্ছে সেই সম্পর্কে ওয়াশিংটন কখনো নাক গলাতে পারে না, আমরা তাদেরকে সাবধান করছি। মধ্যখানে পদপিষ্ট হবে কিন্তু এই ইউনুস, ওর আমও যাবে, ওর ছালাও যাবে। ভারতও কেলাবে, মারবে, আমেরিকাও মারবে, চীনও মারবে, 3 জনের মারবে। আর ওদিকে মায়ানমার তো বসেই আছে, দেখুন যে কোনো দিন হয়তো টুপটাপ পড়তে পারে, যে কোনো দিন। কারণ ভারত বলে দিয়েছিল ভাই 2 দিন দাঁড়া, আমরা আমাদের লোকজন সরিয়ে নিচ্ছি, তারপর তোরা যা পারিস করিস। বলেছেন না, যুদ্ধরা যদি অন্য লোকে অন্যের মাটিতে করে তাহলে তার থেকে সুবিধা আর কিছু হতে পারে না। তো এই টোটাল ব্যাপারটা যেটা হয়েছে, তারপরে ইউনুস খুব ঘাবড়ে গিয়েছেন। ঘাবড়ে যাওয়া ইউনুস তখন ওই আজকে সকালবেলা তার একটা ওই ম্যারাথন দৌড়ের একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যমুনা থেকে সামান্য দূরে শুনেছি। তিনি যাননি, বলেছেন আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। মন মেজাজ এক তিরিক্ষি হয়ে রয়েছে, তিনি বুঝতে পারছেন না আঘাতটা কোন দিক দিয়ে আসবে। তার উপরে আজকে আবার শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স,
সেখানে যে তিনি কি হুঙ্কার দেবেন সেটাতে কাঁটা হয়ে রয়েছে ইউনুস গং, যে এটাকে কি করে মোকাবিলা করা যায়। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই প্রবল শক্তিতে শেখ হাসিনার পাশে রয়েছে, সঙ্গে রয়েছে রাশিয়া এবং চীন। এতগুলো শক্তির সঙ্গে এই ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ, তারা নিজে মুখে যতই তরবর করুক না কেন, তারা তো নিজেরা জানে যারা পরনির্ভরশীল একটা দেশ, খাদ্য না পাঠালে পরে খেতে পারবে না, বিদ্যুৎ না পাঠালে পরে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। তো তারা এখন কি করবে সেই নিয়ে এখন খুব চিন্তার মধ্যে রয়েছে ডক্টর ইউনূস। ফলে ডক্টর ইউনূস এখন কোণঠাসা অবস্থায় যমুনাতে এক কোণে বসে আছেন এবং থরহরি কাঁপছেন যে আজকে শেখ হাসিনা কি বলবেন এবং তার প্রতি কি কি তোপ ডাকবেন। কি কি তোপ ডাকবেন তা তো মোটামুটি আমি একটা আউটলাইন তো গতকালকে বলে দিয়েছি, দেখবেন সেই অনুযায়ী কথাটা হবে। আর আমি চেষ্টা করছি ওই ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেওয়ার জন্য। আমি সবাইকে বলে রেখে দিয়েছি, আমার হাতে যেই মুহূর্তে আসবে আপনারা আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন, যে মুহূর্তে আসবে আমি সেই মুহূর্তে আপনাদের ওখানে আপলোড করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।